60 নম্বর সমস্যাতে বলা হচ্ছে ফারুকের বেতন, মানে এখানে ফারুক এর বেতন, আবার কালাম, হুম, তারপর হচ্ছে মালেক, হুম, এই তিনজনের ব্যাপারে কথা বলা হচ্ছে। বলছে ফারুকের যে বেতনটা এটা কালামের যে বেতন এর সাথে কম্পেয়ার করলে এটা এত গুণ হবে, হুম, অর্থাৎ 1.2 গুণ হবে। আবার মালিকের যে বেতন এটা আবার কালামের বেতনের এর সাথে যদি তুলনা করেন তাহলে 0.8 গুণ হবে। ওকে, তার মানে এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে আমার কালাম। কালামকে যদি আমরা এখানে নিয়ে নিতে পারি, অর্থাৎ আমরা যদি এক্স নিয়ে নিতে পারি তাহলে এটা হবে 1.2x, তাহলে ইনি হবেন 0.8x, রাইট। এরপর আমার প্রশ্নে বলা হয়েছে যে তাদের মোট বেতন 6,300 টাকা। উম, এই আপু রুবায়েত শারমিন, আপনি একটু আনমিউট করে নেন, হ্যাঁ, না হয় ভিডিও রেকর্ডিং এ সমস্যা হয়, একটু আনমিউট করে নেন। আপনারা বলতেছেন আসলে কথা অনেক মানে কম শোনা যাচ্ছে। এটি কি সমস্যাটা সবার হচ্ছে? একটু মেসেজে একটু জানান তো, এমন তো না হওয়ার স্যার, কথা না। কথা ক্লিয়ার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। তাহলে আমার মনে হয় যে আপনারা একটু আপনাদের পক্ষ থেকে সমাধানটা দেখেন, হ্যাঁ। আর আমরা যেহেতু ভিডিওটা রেকর্ড করে আবার আপলোড করে দেবো, আমি চাচ্ছি যে অহেতুক কোনো কথাবার্তা এখানে না আসুক। ওকে, তাহলে আমরা যে বিষয়টি দেখতেছিলাম সেটি হচ্ছে মূলত আহ এই তিনজনেরটা যদি আমরা যোগ করে নিই তাহলেই আমরা মোট পেয়ে যাচ্ছি। আমার এখানে বলা হচ্ছে কত, 63, 6,300, হ্যাঁ, 6,300। তাহলে সমীকরণটা আমরা সমাধান করে নেব। এটা যোগ করলে দুইটা হচ্ছে আর একটা, তাহলে 3টা এক্স, তাহলে 6,300। তাহলে এক্স আসবে 6,300 কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 210, রাইট। এখন এখানে চাচ্ছে কি, চাচ্ছে মালিকের বেতন, আমাদের এই যে ভদ্রলোকের বেতনটা চাচ্ছে। তাহলে আমাদের মালিক কত হবে, মালিক এই 2,100 টাকার, মানে এটা তো এক্স যেটা কালামের বেতন, তার কত, আমার এখানে 0.8 মানে কি 8/10, অর্থাৎ মালিকের বেতনটা হবে এতটুকু। ক্লিয়ার? তাহলে এতটুকু যদি হয়, এই শূন্য যদি আমরা কাটি, 8 0 0, 8 8, 8 2 16, তার মানে আমরা এখানে যা পাচ্ছি সেটার রেজাল্ট হচ্ছে 1,680। এটি হচ্ছে আমাদের 60 নম্বর সমস্যাটার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। কারোর অভিযোগ থাকলে আনমিউট করে কথা বলবেন, অহেতুক কথা বলা দরকার নেই। এবার আমরা পরে প্রশ্নটা পেয়েছিলাম 69 নাম্বারটা। 69 নাম্বারটা প্রশ্ন যিনি করেছেন তিনি পাশাপাশি 70 নম্বর সমস্যাটির কথাও ইঙ্গিত করেছেন। অর্থাৎ দুটি সমস্যা পাশাপাশি হওয়ার কারণ হচ্ছে যে 69-এর সাথে 70-এর সলিউশন উনি চেষ্টা করেছেন কিন্তু মিলাতে পারেননি। ওকে, এখানে দুটো সমস্যাই আমি পাশাপাশি লিখি, সমস্যাটা সহজ। এখানে বলছে করিম 2 টাকা ও 3 টাকা মানে সমান সংখ্যক স্টেম কিনলো। তার মানে এই স্টেমটা যদি আমার কত হয়, এক্স হয়, তাহলে দেখা যাচ্ছে করিম এখানে 2 টাকা
করে যেটা কিনেছে এটাও এক্স পরিমাণ কিনছে, 3 টাকা করে যেটা কিনেছে এটাও এক্স পরিমাণ। তার মানে এটার জন্য খরচ হয়েছে তার কত, এখানে এটার জন্য তার খরচ হবে কত, কিনছে যেহেতু এক্স 2 টাকা করে প্রত্যেকটা, তাহলে 2x টাকা। আর এর জন্য খরচ হবে কত, অর্থাৎ এর জন্য খরচ হবে আমার 3x টাকা। অর্থাৎ মোট তার এত খরচ হয়েছে। এখানে খরচের পরিমাণটা বলা হয়েছে 100 টাকা। তার মানে অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। এটা সমান সমান হচ্ছে আমার 100 টাকা। তাহলে আমার 5x সমান সমান কত, 100। সুতরাং x সমান সমান হচ্ছে 100/5, অর্থাৎ কত, 20। রাইট? এটি হচ্ছে মূলত x এর মান। এখন এই হিসেবে এখানে চেয়েছিল কি, করিম মোট কতটি কতটি স্টেম কিনেছিল, ও দুটো সেম অঙ্ক। বুঝতে পেরেছি যে অঙ্কটা আপনারা কেন বুঝতে পারেননি। এখানে কিন্তু বলা হয়েছে মোট স্টেম। মোস্ট মোট স্টেম একটু খেয়াল করে দেখেন, সে 2 টাইপের কিনছে, এই টাইপের এক্স পরিমাণ কিনেছে, আবার এই টাইপেরও এক্স পরিমাণ কিনেছে। তার মানে তার মোট স্টেম কিনা হয়েছিল 2x পরিমাণ। এই জায়গাটাই আপনারা হয়তো বুঝতে পারেন নাই। তাহলে আমি যদি 20 কে এভাবে লিখি তাহলে কিন্তু আমার কত হচ্ছে, 40 হচ্ছে। তার মানে আমার স্টেম সংখ্যা হচ্ছে 40। সো একই সমস্যাটা সম্ভবত 70 নিয়েছিল, কারণ দুটো সেম সেম। রাইট? দুটোই সেম সেম। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের ভুলটা কোথায় হয়েছে। ভুলটা হয়েছে অনেকে এক্স পর্যন্ত বের করেই আর এইটুকু চিন্তা করেন নাই যে এখানে যেহেতু মোট চেয়েছে, মোট স্টেম কতটি কিনেছিল, তাহলে 2 টাইপের কিনেছিল, x(x) 2x। বুঝতে পারলে একটু মেসেজেই আপনারা ইয়েস লিখুন। আর যদি কোনো কথা থাকে তাহলে আনমিউট করে কথা বলুন। ওকে, তাহলে 69 70 গেল। 75 নাম্বার অঙ্ক। 75 নাম্বার অঙ্কটি আমি করিয়েছিলাম কিনা মনে নেই, তবে 75 নাম্বার অঙ্কটি দেখুন। এখানে বলছে সুমনের কাছে যে টাকা আছে, অর্থাৎ আহ, সেটি যদি এক্স হয়, তাহলে সেটি দিয়ে সে 18টি ডাক টিকিট কিনতে পারে। কয়টি? 18টি ডাক টিকিট কিনতে পারে। ওকে, অপর পৃষ্ঠে যেটা বলা হচ্ছে, যদি প্রতিটি ডাক টিকিটের মূল্য 4 টাকা কম হতো। এখন দেখেন, এখানে যে তথ্যটা দেওয়া যে তার কাছে যে টাকা আছে, এটা কিন্তু মোট টাকা, টোটালটা। আমি ধরে নিচ্ছি টোটাল তার কাছে x টাকা আছে। এখন এটা দিয়ে সে 18টা ডাক টিকিট কিনতে পারছে। এখন যদি দেখেন, বলা হচ্ছে প্রতিটি ডাক টিকিটের মূল্য। আমরা তো এখানে টোটাল 18টার জন্য x টাকা খরচ করেছি, তার মানে আমি প্রতিটার মূল্যই কিন্তু জানি না। এখন একটার মূল্য আমি এর আগেও বলেছি যে একটার মূল্য হচ্ছে টোটাল যত খরচ হয়েছে সেটাকে যদি যে কটা পণ্য কিনেছেন সেটি দিয়ে যদি ভাগ দেন তাহলে একটার মূল্য পাবেন। ওকে, ঠিক আছে। এবার বলছে যে 4 টাকা প্রত্যেকটার মূল্য কম হতো যদি আরো 2টি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারতো। তার মানে খরচ কিন্তু সেম, কিন্তু বলছে আরো যদি দুটো ডাক টিকিট সে বেশি কিনতে পারতো। তাহলে দেখেন, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি খরচ যা করেছি সেম। রাইট? তাহলে ওই সেমের ভিতর যদি আমার ডাক টিকিট দুটো বৃদ্ধি পায়, এটি স্বাভাবিক। তাহলে আমার এখানে কি, আহ, আপনারা জানেন যে চকলেট দিয়ে যে উদাহরণটা দিয়েছিলাম, যে পণ্য যদি বেশি পান তাহলে এটি স্বাভাবিক, মূল্যটা, দরটা কমে আসবে। তার মানে কি, দরটা, তারা বলছে এটা কিন্তু আমার এই যে যখন আমি 2টা বেশি পেলাম তখন কিন্তু দর এটা। তার মানে স্বাভাবিক, আগে দর বেশি ছিল এখন কম ছিল, এটার একটা দর, এটা আগেরটার একটা দর, আর এটা পরে দুটো বেশি কেনার পর দুটো এই নতুন দর। তাহলে এই দরটাই আমাদের বলছে কত, 4 টাকা।
না, এটি বলা হচ্ছে। এখন এই জায়গায় আপনাকে সমাধানটা কমপ্লিট করতে হবে। সমাধানটা যদি কমপ্লিট করেন তাহলে 18, এখানে হচ্ছে আমার কত, 20, এটি হচ্ছে 4, রাইট? তাহলে আপনি যদি 18 এবং 20 এটির লসাগু করেন তাহলে দেখা যাচ্ছে জাস্ট আপনার কত হচ্ছে, দেখেন 180 লসাগু হবে। তাহলে 180 যদি 9 দুগুণে 18 আর হচ্ছে 10 গুণ করে 180 হবে। তাহলে 180 যদি হয় তাহলে এখানে আপনার কি হচ্ছে, 10x হচ্ছে। আর এখানে আপনার যদি 20 যায় তাহলে 9x হচ্ছে। তাহলে এখানে যা দাঁড়াচ্ছে, উপরে x, নিচে হচ্ছে 180, ও পাশে হচ্ছে 4। তাহলে x সমান সমান 4 5 20, শূন্য হাতে 2, 4 8 32, দেখেন সরি 4 0 0, 4 8 32, 2 হাতে 3, 4 1 4, আর 3 কত, 7। তার মানে তার মোট এখানে চা হয়েছে, মোট কত টাকা তার ছিল, আমরা x টাকা ধরে নিয়েছিলাম, তাহলে x এর মানটা পেয়েছি 720 টাকা। তার মানে তার মোট টাকা ছিল 720 টাকা। আমার মনে হয় আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন, রাইট? আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে মেসেজে কমেন্ট লিখুন, আর যদি প্রশ্ন থাকে আনমিউট করে কথা বলুন। তিন সময় ইলেকট্রিসিটিটা চলে গেল। 9x কিভাবে? কি প্রিয়াঙ্কা আপু কিছু বললেন? না স্যার, আমার এখানে মানে একটু আমি নিজেই ভুল করেছিলাম। ঠিক আছে স্যার, ইটস ওকে, ইটস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার পরবর্তী সমস্যাটিতে আমরা যাব। এখানে আরো একটু সমস্যা আছে, 80 নাম্বার। 80 নাম্বার, 80 নম্বর সমস্যাটিতে বলা হচ্ছে, হ্যাঁ প্রিয়াঙ্কা আপু আপনি একটু আনমিউট করে দেন। ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমার, দেখেন এখানে ছাত্র ছাত্রী, এই সংখ্যাটা এখানে বলা হচ্ছে 1800 এতজন। হুম, এখন বলা হচ্ছে কিছুদিন পর, ধরেন এই ছাত্রছাত্রী যে আছে, এই ছাত্রছাত্রীর মাঝে বলা হচ্ছে কিছুদিন পর 4% ছাত্র হ্যাজ গন। তারপর এখানে আবার বলা হচ্ছে 5% আবার এরা চলে গেল, আবার 5% ছাত্রী আসলো। হুম, কিন্তু আমরা তো ছাত্র কতজন ছাত্রী কতজন জানি না। তবে টোটাল প্রভাব হিসাব করে কর্তৃপক্ষ আমাদেরকে বলল যে 2% এই গেল এবং আসলো, এরপরও আমার 2% ছাত্রছাত্রী বৃদ্ধি পেয়ে গেল। তার মানে বোঝাই যাচ্ছে যে গেছে কম, আসছে বেশি। তাহলে 2% আমার শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে গেল। কনসেপ্টটা হয়তো অনেকে বুঝতে ভুল করতে পারেন যে ছাত্র 4% চলে গেছে, ছাত্রী 5% আসছে। এখন দুটোর সংখ্যা তো আর সেম হওয়ার কথা না, ভিন্ন ভিন্ন হয়তো। এখন ফাইনালি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে ওভারঅল আমার 2% বৃদ্ধি পেল। প্রশ্নে চাওয়া হচ্ছে এর বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। মানে আমার তো ছিল 1800 জন, যেহেতু 2% বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে 1800 যে আগে ছিল ওটা আছে। হুম, এখন অতিরিক্ত আমার 2% কি করতে হবে, এখানে যোগ করতে হবে। তাহলে 2% যদি যোগ করি হিসাবটা কিন্তু এরকম। তাহলে 1800 আমি যদি দুটো শূন্য কেটে দিই তাহলে এখানে হচ্ছে কত, আমার 36। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1836, রাইট? অর্থাৎ আমাদের ঘ নম্বর উত্তর।
আপনি যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্টে মানে মেসেজ মেসেজ লিখে ফেলুন। কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে কথা বলুন। এখানে 82, 83, 84 এই প্রশ্নগুলো করেছেন যে আপনারা বুঝতে পারেননি। তো প্রশ্নগুলো যাদের, তারা একটু আমাকে বলবেন যে প্রশ্নগুলো কি রুলস অফ এলিগেশনটা বুঝতে পারেননি নাকি আসলে স্বাভাবিক সমীকরণটাই বুঝতে পারেননি। প্রশ্নগুলো যাদের ছিল একটু স্যার দুটাই স্যার। দুটোই, তাই না? জি স্যার। ওকে, স্পেশালি ওই এলিগেশন নিয়ম তো আমরা পড়িনি, ওটা তো একদমই বুঝি। যে আপনারা আমার পাটিগণিতের ক্লাস সম্ভবত করেননি, তাই না? জি স্যার, পাটিগণিত করা হয়। জি, বুঝতে পারছি। আর কারো স্যার মতামত আছে এখানে? জি বলুন। নিচের অংশটুকু করা ছাড়া কি অঙ্ক হবে না? জি, নিচের অংশটুকু যে আছে রুলস এন্ড রেগুলেশন এইটুকু ছাড়া কি অঙ্ক হবে না? অবশ্যই হবে, উপরে তো সমাধান করা হয়েছে। কিন্তু রুলস অফ এলিগেশনটা খুবই ইন্টারেস্টিং একটা মেথড। হ্যাঁ, এটা এতটাই চমৎকার একটি মেথড, আপনি যখন একবার বুঝে ফেলবেন আপনার জি। এত কষ্ট করে ক্যালকুলেশন করতে ইচ্ছে হবে না। তো এর উপরে একটা না 2 থেকে 3টা ক্লাস দরকার। এখন এটি হচ্ছে পাটিগণিতে আমরা অনুপাত সমানুপাতের পরে এগুলি পড়বো। জি ইনশাল্লাহ। তারপরেও আমি 2-4টা কথা বলি, যদি বুঝে ফেলেন, আর বুঝার মতো কঠিন কিছু না এটা। আপনারা কি বলেন? জি স্যার। জি স্যার, একবার করে দিয়ে দেখি। জি স্যার, একটু ট্রাই করা যায়। ট্রাই করি ট্রাই করুন। স্যার তাহলে আপনারা রেডি থাকেন যাতে রেসপন্স করতে পারেন। ইনশাল্লাহ। ওকে, এখন খুবই গরম, ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ক্লাসে টিকাটা খুব টাফ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করি। তবে আমার মনে হয় শুরুতেই ক্যালকুলেশনে ওকে একটা কিছু ঘটবে। 82 নাম্বার থেকে আমরা একটু চিন্তা করি। দেখেন এখানে 50 পয়সা একটা কথা বলা আছে, 25 পয়সা আরেকটা তথ্য দেওয়া আছে। এখন এখানে যে বিষয়টা বলা হচ্ছে, এরকম 100টি মুদ্রা আছে। কতটি মুদ্রা? 100টি। ওকে, 100টি মুদ্রা এখানে দেওয়া আছে। এখন মূলত হচ্ছে আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখানে মাঝখানে আমাদের রুলস অফ এলিগেশনে 3টা ভ্যালু থাকে, ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, আরেকটা ভ্যালু থাকে মিশ্র ভ্যালু। কথাটা বুঝতে পারছেন কিনা? এরকম ধরেন এই বড়টা থেকে সূত্রটা আপনি বিয়োগ করলেন, মানে এটা সূত্র থেকে বড়টা, এখানে দুটোর মাঝে বড় সূত্র যেটা থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এই মূল ফ্যাক্টটা হচ্ছে এরকম যে এরকম 3টা ভ্যালু থাকবে, এই একটা ভ্যালু থাকবে, এই একটা ভ্যালু থাকবে, মাঝখানে একটা ভ্যালু থাকবে, এটাকে আমরা মিশ্র ভ্যালু বলি, যে ওই দুটো একত্রিত ভাবে এই ভ্যালুটা তৈরি হয়। এখন আমাদের এই দুটো রেজাল্টটা বের করতে হয় অনুপাত আকারে, যে এটি যদি বড় থাকে তাহলে বড়টা থেকে ওয়াই থেকে 0 বিয়োগ করবেন, অথবা যদি 0 বড় থাকে তাহলে 0 থেকে ওয়াই বড় করবেন। তবে এই দুটোর মাঝে একটা বড় থাকবে, একটা ছোট থাকবে, সেটা এক্স বড় হোক আর ওয়াই বড় হোক, আর এই মাঝখানেরটা যাই হোক একটা কিছু থাকবে। তো ফাইনালি যেটা করতে হবে, আপনার বিয়োগের ব্যাপারটা এরকম আমি যে লিখলাম, তার মানে এটা কিন্তু ফিক্স না, y-0 হতে পারে, আবার 0 - x হতে পারে। কেউ কি একজন আমার সাথে রেসপন্স করে যাবেন? জি স্যার। মানে কি, যেটা বড় থাকবে বড়টা থেকেই দুইটাকে বিয়োগ ইয়েস, করবো নাকি? গুড। জি স্যার। যাদের মাইক্রোফোনে মানে এক্সট্রা সাউন্ড হয় না তারা আনমিউট করে আমার সাথে একটু কথা চালিয়ে যান। যেমন আপু এবং ভাইয়া যে কথা বলতেছেন আপনাদের সাউন্ড হচ্ছে না। তার মানে আপনারা আমার সাথে কথা বলে যান। জি ক্লিয়ার? স্যার। ওকে, জি স্যার।
তাহলে এই যে বিষয়টা দাঁড়ালো, এটাই হচ্ছে সিক্রেট। কিন্তু এগুলি দাঁড় করাতে গিয়ে আমাকে কিছু কিছু কাজ করতে হবে। যেমন এখানে 25 পয়সা আছে, এখানে 50 পয়সা, আর একটা 25 পয়সা। আরেকটা বিষয় আমি একটু বলি, আপনাদের কিন্তু শুরুতে বেসিক অঙ্ক করিয়ে কিন্তু আমি ডেপথ লেভেলে যাচ্ছি না, সঙ্গত কারণেই ফার্স্ট অঙ্কটাই যেহেতু একটু কঠিন, আপনার বুঝতে একটু সময় লাগতে পারে। তার মানে এর মানে আবার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যে রুলস অফ এলিগেশনটা কঠিন। ক্লিয়ার? ওকে, আসেন এখন এই যে এখানে 50 পয়সা আছে, এখানে 25 পয়সা আছে, আবার মাঝখানে এই যে মানটা দেখেন, আমি যদি এভাবে লিখি, মাঝখানে আমার দেওয়া আছে কত, 37.75। 37 দশমিক কত 75। আসলে চশমা নেওয়ার পর চশমা আমার মানে খুবই ঝামেলা করে। এক হচ্ছে আলোর রিফ্লেকশন, আবার হচ্ছে বোর্ড, সবকিছু মিলে বেশ জটিলতা তৈরি করে ফেলে। এই কারণে মাঝে মধ্যে আমি ডিজিট ভুল করে ফেলি। ওকে, দেখেন 37.75, এটা হচ্ছে আমার মিশ্র ভ্যালু। এখন এখানে আরেকটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করি, আপনারা ধৈর্য নিয়ে আছেন তো? অলরেডি দুইজন আবার চলে গেছেন। দেখেন এখানে আর এখানে আর এখানে এই তিনটার যে একক থাকবে, মানে কোয়ালিটি যেটা থাকবে, তিনটে একই টাইপের থাকবে। যেমন আপনার যদি এটা পয়সা হয়, তাহলে এটাও পয়সা হবে, এটাও পয়সা হবে। এখন যদি মনে করেন যে আপনি টাকা ইউজ করবেন, তাহলে কি, এটা যদি টাকা ইউজ করেন তাহলে এটাও টাকা ইউজ করতে হবে, মানে এককগুলি সমীকরণের মতো। মূলত স্যার তিনটা সমান থাকতে হবে। জি জি জি, সমীকরণেও কিন্তু আমরা এই সূত্রটা মেনে চলি যে সবকিছু সমান থাকতে হবে। কথাটা ক্লিয়ার? যে তিনটাই একক থাকতে হবে। কিন্তু আমাদের যে প্রদত্ত তথ্য, এটা কিন্তু টাকা, তাই না? জি ওরা স্যার। টাকা বলছে না? আবার এটা কিন্তু Yes, sir. পয়সা, এটা পয়সা, রাইট? তার মানে আমাদের কিন্তু ওই জিনিসটা মিল করে নিতে হবে। কিভাবে? যেমন 100 দিয়ে যদি এখানে গুণ করি, তাহলে কিন্তু এটা পয়সা হয়ে যাবে, পয়সা হবে না? জি স্যার। তাহলে এটাও পয়সা রইলো, এটাও পয়সা রইলো, এটাও পয়সা রইলো, তাহলে কনসেপ্টটা মিলে গেল না? জি জি স্যার। এখন সবচেয়ে ক্রিটিক্যাল যে একটা আইডিয়া এখানে, সেটা হচ্ছে 25 প্লাস 50 পয়সা, এটা মোট মোট দেখেন অঙ্কে পড়েন তো, একত মোট মুদ্রা, মানে 25 বলে নাই কিন্তু 50টা 100, 100টা 50 পয়সার মুদ্রা আছে, 100টা 25 পয়সার মুদ্রা আছে, এমন কিন্তু বলে নাই। আমরা প্রশ্ন থেকে যেটা বলতেছি যে এই দুটো মিলে 100টা মুদ্রা আছে। বলেন এটি বুঝাচ্ছে কিনা? জি স্যার। যেমন জি। এখানে আমার হরিণ আর বিড়াল দিতে পারতো, কথা বুঝতে পারছেন কিনা? হরিণ আর ছাগল দিতে পারতো। ধরেন হরিণ আর ছাগলের পা আছে মোট 100টা। এখন দেখেন তো, পা তো হরিণের থেকে 4টা করে। আর কার কথা বললাম? বিড়াল। ধরেন বিড়াল, হরিণের সাথে বিড়াল যাচ্ছে না। ওকে, ঠিক আছে, বিড়ালেরও তো 4টা। আমি ধরুন এখানে হরিণের 4টা, সাথে আমরা আরেকটা নেই, কাকে? মুরগিকে নেই স্যার দুইটা। যে মুরগিকে নেই স্যার হ্যাঁ দুইটা পা। মুরগি, ঠিক আছে, মুরগিকে নেই। হ্যাঁ, তার মানে কি, সেক্ষেত্রেও কিন্তু এই ভিন্নতাটা আমরা পাবো, এখানে যে ভিন্নতাটা পেয়েছি, তাই কিনা? যে আমি মোট জি স্যার। এখানে 100টা এই পয়সা বলছি, 50 পয়সা আর 25 পয়সা মিলে। এইসব ক্ষেত্রে যে কাজটা করতে হয়, মানে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিতে হয়। অদ্ভুত সিদ্ধান্তটা কেমন? ধরেন 50 পয়সা আছে না, আপনাকে একবার চিন্তা করতে হবে এই 100টা নোটের সব কটাই 50 পয়সা। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু জি। একটা আত্মঘাতী অদ্ভুত টাইপের সিদ্ধান্ত এখানে আপনাকে নিতে হবে। এই 25 পয়সা আছে না, তার মানে একবার আপনাকে চিন্তা করতে হবে এই সব কটাই হচ্ছে 25 পয়সা। কেন করতে হবে? কারণ এই 100-র ভিতর তো আপনি খুঁজে পাবেন না কয়টা 50 পয়সা, কয়টা 25 পয়সা। কথা বুঝতে পারছেন কিনা? জি আমরা স্যার। যেহেতু রুলস নিয়ে কথা বলতেছি, তার মানে এর পিছনের ব্যাখ্যাটা কিন্তু আমরা দিতে পারবো না এই মুহূর্তে, তাই কিনা? এখন আপনাকে যে কাজটা করতে হবে, একবার 25 পয়সা, 100টা 25 পয়সা চিন্তা করতে হবে, আবার 100টা
50 পয়সা চিন্তা করতে হবে। যদি এরকম ভিন্ন থাকে, যেমন ওই যে আমি একটু আগে বললাম না, হরিণ, মুরগি যেটা বললেন, এই টাইপের ভিন্ন ভিন্ন টাইপের থাকে না, এরকম ক্ষেত্রে তো আপনি ধরেন আমি যদি এখানে 50টা হরিণ আর 25টা যদি মুরগি বলি, আপনি কি বলতে পারবেন যে মোট পা সংখ্যা বললাম, কিন্তু আপনি বলতে পারবেন কার কয়টা পা আছে? বলার সুযোগ নাই, কারণ সব তো একাকার, তাই কিনা? ওকে, জি স্যার। এখন তাহলে আমরা যদি 50 পয়সাকে 100টা মুদ্রা ধরি, তাহলে আমার টোটাল কত পয়সা হবে? এটার সাথে এটা গুণ করতে হবে, গুণ 5000 করলে 5000 হয়ে যাচ্ছে না? জি স্যার। 5000, রাইট? আবার জি তাহলে স্যার। যদি সবকটাকেই আমি 25 পয়সা মনে করি, তাহলে আমার কত হচ্ছে? 2500। জি কথা স্যার। বুঝতে পারছেন 2500 কিনা? হ্যাঁ, 2500 হচ্ছে না? জি স্যার। ওকে, এবার জি যদি স্যার। একটা থেকে আরেকটা বিয়োগ করি, দেখেন একটা ছোট বড় একটা ছোট কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, মানে এটা আপনাকে চিন্তা করতে হবে না, ওখানে ছোট বড় চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন তাহলে আপনি এটা থেকে স্যার এটা বিয়োগ এখন কি বিয়োগ আমরা যে 37.75, যে 37.75 এটাও কি আমরা স্যার 100 দিয়ে গুণ করবো? না না, এটা করব না, এটা তো তারা টোটাল ভ্যালুটা বলেই দিছে, এটা তো টোটাল মিশ্রিত ভ্যালু, হ্যাঁ, মানে মাঝখানে একটা মিশ্রিত ভ্যালু থাকবে, যেটা নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। কথা বুঝতে পারছেন? জি স্যার। কারণ জি 25 স্যার। পয়সা 50 পয়সা সবকিছু একসাথে এখানে আনা হয়েছে। ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এবার এটা থেকে এটা, এই দুটো মাঝে বিয়োগ করেন, বিয়োগ করলে এখানে কত পাবো আমরা? ধরেন এখানে কি 3775 না, এখানে 500, আর এখানে কত? 700, 500 700 1275, তাই না? ওকে, তাহলে এখানে কত? 5000, তাই না? তাহলে 1000, আরো এখানে কত হবে? আপনি যদি বিয়োগ করে ফেলেন, 225 হ্যাঁ, 225 225, তার মানে কত আসতেছে এখানে? 1225। 1225 আসতেছে না আমার? জি স্যার। ওকে, এখন এই যে এই পাশের রেশিওটা হচ্ছে এই প্রথম যেটা থাকবে না, এটা রেশিও হচ্ছে এটা, এই দ্বিতীয় যেটা থাকবে না এটা, তার মানে এটা 25 পয়সার রেশিও, এটা 50 পয়সার রেশিও। কথাটা ক্লিয়ার? এবার আপনি যদি কাটাকাটি করেন, তাহলে জি স্যার। একটা 1.50 হবে আর একটা 49 হবে, একটা কত হবে? 1.50 আর একটা 49। তার মানে 50 পয়সার আপনার যে ছিল, কি ছিল, যে আদলি, সেটা ছিল 1.50টা, আর 25 পয়সার আদলি ছিল 49টা। হিসাবটা অনেক সহজ হয়ে গেল না? স্যার এটা কি উল্টা? জি, স্যার কিভাবে কাটাকাটি করবো সেটা বুঝিনি। এটা 25 দিয়ে কাটেন তাহলে তো হয়ে যাবে। আপনি অনুপাত কাটেন কিভাবে? অনুপাতের কাটার সিস্টেমই তো হচ্ছে যে দুটো উভয় পক্ষকে সমান সমান সংখ্যা দ্বারা কাটা। কথাটা বোঝেন নেই? আমি তো একসাথে 25 দিয়ে বললাম 51 জি স্যার। 49। এখন দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে 2 3 বার 5 বারে যাই লাগুক কেটে দুপাশে ই করেন, উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা কাটবেন। কথাটা বোঝেন নেই? স্যার আপনারা যে বলেন। স্যার বলতেছিলাম যে ওই যে 1275 আসছে না, এটা তো স্যার মানে 25 পয়সার কয়েন থেকে আসছে, তো এটা কি রুলস এর হিসাবে আমরা 50 পয়সা ধরছি? নো 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 নো, 25 পয়সার থেকে না, 1275। এটা চিন্তা বাদ দিতে হবে, আপনার এই পজিশনটা দেখতে হবে, প্রথম পজিশনটা কার। ও আপনি আচ্ছা। যদি জি স্যার। যুক্তি তৈরি করেন, তাহলে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আমি আচ্ছা জি কথাটা স্যার, বোঝাতে ওইটা পারছি বলতেছি কিনা? রুলস ওয়াইজ আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন প্রথমটা আসতেছে, প্রথম তার মালিক, মানে প্রথম যে রেশিওটা পারবে, এটা বামে যে আছে সে তার মালিক হবে। ক্লিয়ার? আর ডানে যে থাকবে সেটা জি ডানেরটা স্যার। মালিক হবে। তার মানে 50 পয়সার হচ্ছে 1.50টা, 25 পয়সার হচ্ছে 49টা। কিন্তু আমাদের এখানে চেয়েছে কি? 25 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা? 49টা। 49টা। জি স্যার। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার জি স্যার বুঝতে পারছি। এই বাকি যে জনসাধারণ আছেন তারা একটু কমেন্ট করেন। একটু দ্রুত কমেন্ট করেন। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, অনেকেই বলছেন বুঝি নাই।
না বুঝতে পারার কথা যদি এখানে যুক্তি অ্যাপ্লাই করেন, এখানে যুক্তি অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমি টোটাল কনসেপ্ট নিয়ে এখানে আলোচনা করছি না। নাম্বার 1, কথাটা বুঝতে পারছেন কিনা? এখন 1275 আসলো, এই দুটো বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করেন 1275। ওকে, আর এখানে এটি যেহেতু পয়সা, আমি আপনারা প্রশ্নগুলো মেসেজে করতে থাকেন অথবা আনমিউট করে আমার সাথে কথা বলেন, তাহলে কথা ক্লিয়ার হয়ে যাবে। এটা যেহেতু পয়সা, পয়সা থেকে পয়সা, এটাও পয়সা, আর এটা ছিল টাকা দশমিক দিয়ে, তখন 100 গুণ করে, মানে 37.75 থেকে সাথে 100 গুণ করে আমি টাকায় রূপান্তর করছি, তাহলে কত হচ্ছে? এত হচ্ছে। ক্লিয়ার? এটার সাথে টাকা গুণ করে, মানে পয়সা গুণ করে, এখানে দেখেন মানে সরি, এটা তো টাকা ছিল, আমি পয়সা গুণ করে এটা পয়সায় রূপান্তর করছি। বলেন, আপনারা কিন্তু আনমিউট করে কথা বলার সুযোগ আছে, একটু পয়েন্ট ধরে কথা বলেন। জি স্যার। এখনো যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে একটু প্রশ্ন করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে স্যার মানে বলেন। এই যে রুলস অফ এলিগেশনটা, এটা স্যার আসলে কোন ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা এটা আমরা প্রায় বলেন অনুপাত, বলেন লাভ ক্ষতি, সুদ কষা, যেমন আজকে আমরা সমীকরণে ইউজ করতেছি, অনেক জায়গায় আপনি ইউজ করতে পারবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে জটিল অঙ্কগুলো আমরা রুলস অফ এলিগেশনে করি। কোন ক্ষেত্রে? যখন এই ধরনের 3টা টার্ম আমার থাকে। এর জন্য আমার ধারাবাহিক 2 থেকে 3টা ক্লাস আপনাদের করার প্রয়োজন হবে, তারপর আর সমস্যা হবে না। কারণ আপনাদের তো একদম জটিল লেভেল থেকে আমি যেটা 3য় ধাপে পড়াই, মানে আলোচনার, সেটা আপনাকে প্রথম ধাপে পড়াচ্ছি। এটি যদি মানে কোন শিক্ষার্থী যদি 75%ও বুঝেন, তার মানে বুঝতে হবে উনি সম্পূর্ণ ক্লাসটা করলে অনেক অনেক বেশি বুঝবেন। জি স্যার। স্যার বুঝতে পারছি জি, রুলস অফ এলিগেশনটা, বাট মানে এটা বুঝতে পারতেছি না যে স্যার মানে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো আসলে ম্যাথটা দেখে কিভাবে জি জি জি, clear করে সেটার জন্য দিতেছেন। ওই যে সবকটা আইটেম নিয়ে কথা বলতে হবে, না হলে বুঝতে পারবে না। এটা শুধু মিনিমাম, এখানে যে আইটেমটা এটা দেখেন, যে দুটো ভিন্ন ভিন্ন পয়সা আমরা একত্রে একত্রে করলাম, তাই না? এখানে প্রশ্নটা পড়ে যে 50 পয়সা, 25 পয়সা, 61 মুদ্রা একত্রে, খেয়াল করছেন কিনা? জি স্যার। একত্রে একটা মূল্য পেলাম, এটা হচ্ছে তার মানে কি দুটো একত্রে, এটা হচ্ছে মিশ্র ভ্যালু, এটা ফার্স্ট ভ্যালু, এটা সেকেন্ড ভ্যালু, এই দুটো একত্রে। বিশেষ করে আমরা যখন দুধ পানি একত্রে মিশাই, তখন আমরা মিশ্রণে এই অঙ্কগুলো বেশি অ্যাপ্লাই করি, যে দুধ পানি মিশালাম একত্রে, এটার দাম হলো এত। কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার। গুড। এটা একটা বিষয়। আমরা আরো দুটো অঙ্ক আছে, আমরা কি সামনে আগাবো? যে তাহলে হয়তো আইডিয়াটা আপনাদের জি আরো একটু স্যার, ভিন্নভাবে জি স্যার, ক্লিয়ার আগান। হবে। জি স্যার আগান। বাকি হ্যাঁ। দুটো আগান। ম্যাথ করি। ওকে, আপনাদের জুমে ক্লাস করলে ক্লাসের প্রাণটা ফেরত ফেরত আসে, আর ফেসবুকে যে ক্লাস করি, মানে মনে হয় যে ওই কি বলে জীবন্ত জ্যান্ত মরা টাইপের কিছু, কথা বলছেন, এই কথা বলেই যাচ্ছে কমেন্ট বলেই করতে যাচ্ছে। করতেই যায় স্যার। স্যার খুবই মাঝে মাঝে মনে হয় আপনি কিভাবে পারেন একা একা কথা বলতেই থাকেন, আমাদের কোনো তেমন রেসপন্স নেই। স্যার বিরক্ত বোধ হয় না? বিরক্ত বোধ, টিচিংটাকে এমনি প্রিফার করি, সো যারা একদম ভিতর থেকে পড়ানোর নেশা আছে, তো এই কারণে বিরক্তটা হয় না, মানে বিরক্ত লাগে না। তবে প্রথম তো স্যার সমস্যা, খারাপ লাগতো না? না আমি আসলে সেই মানে আগে থেকেই পাবলিক ফাংশনে কাজ করতাম, প্রচুর পাবলিক ফাংশনে যুক্ত ছিলাম। ভলেন্টারি ওয়ার্ক করেই লাইফে পুরো সময় শেষ করেছি। এই কারণে এগুলি আসলে নিজের খেয়ে বনের মুখ তাড়ানো, এই অভ্যাসটা আগে থেকেই ছিল। পরে যখন আবার বনের মুখ তাড়াতে গিয়ে কিছু টাকা পয়সাও আসলো, তখন আগের তুলনায় আরো সহজ মনে হলো। স্যার একটা প্রশ্ন করবো। না, আমি আগে গণিতগুলো শেষ করব, কারণ এই আচ্ছা। ভিডিওটা পরে অন্যের জন্য বিরক্তিকর হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শেষের দিকে করবেন, ওইটুকু আমি কেটে আপলোড দিয়ে দেবো। আপু ঠিক আছে? ওকে স্যার। ওকে। জি স্যার। জি স্যার। 83 নম্বর ম্যাথটা দেখেন। 83
83 নম্বর মেতে এখানে বলা হচ্ছে যে 120টি 25 পয়সার মুদ্রা। দেখেন ওই অঙ্কের চেয়ে কিন্তু এটা সহজ। কেন সহজ? কারণ এটা আবার মুদ্রার সংখ্যা তারা স্পষ্টভাবে বলে দিছে। কথা বুঝতে পারছেন কিনা? যে আমার যে 25 পয়সার মুদ্রা এটা স্পষ্ট তারা বলে দিয়েছে, আগেটা তো বলে দেয় না। তারপর এখানে 10 পয়সার মুদ্রা কয়টা? 27, সরি, ও না, বলে দেয় নাই। একই একই, আমি শুরুতে 120 দেখে ভাবছি যে বলে দিয়েছে, পরে দেখি যে 10 পয়সার তো কোনো সংখ্যা নেই। ওকে, আমরা তাহলে আগের মতোই সমাধান করব। এখন আমরা যদি রুলস অফ এলিগেশনের আইডিয়াতে যাই, তাহলে এখানে মাঝখানে আসছে কত? 27 টাকা। কত আসছে? 27 টাকা। এখন টাকা যেহেতু আছে, এটা যদি আপনি গুণ করেন, তাই না? এটা গুণ করলে পয়সা হবে, এটা গুণ করলেও তো পয়সা হবে, তাই না? তাহলে আপনি একটা কাজ করবেন, এটা যেহেতু টাকাটা আগের, দেখেন আমার কত ছিল আগেরটা? 37, 75, তাই না? দেখেন তো এরকম ছিল না? মানে এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে মানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? সতর্কটা কি? কত সহজে হিসাবটাকে দাঁড় করানো যায়। যেমন দেখেন, এটা আমরা চেয়েছিলাম যে 100 দ্বারা গুণ করে পয়সায় বানিয়েছিলাম, উপরেরটা পয়সা ছিল, পয়সা বানিয়েছিলাম, রাইট? এটার কারণটা ছিল যে এমনি দশমিক আছে, এই দশমিক নিয়ে হিসাব করতে গেলে জীবন ছারকার হয়ে যাবে। এই কারণে আমরা পয়সা বানিয়ে এই দশমিক থেকে মুক্তি চেয়েছিলাম। এবার যেহেতু আমার 27 টাকাটা একদম ফ্রেশ, হ্যাঁ, আমরা চাইলে এটাকে কি বানাতে পারি? সরাসরি আমরা টাকা বানিয়ে ফেলতে পারি। কিভাবে? 25 পয়সাতে 1 টাকাকে কয় ভাগ করলে 25 পয়সা হয়? স্যার 4 ভাগ করলে স্যার। 4 ভাগ করলে। তার মানে কি, এই 4 ভাগ যদি করেন তাহলে আমার কি হবে? 25 পয়সা হবে, রাইট? তাহলে দেখেন এটা কি হয়ে গেল বলেন তো, এটা কি এখন পয়সা থাকলো না টাকা হলো? এটা বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করি আপনাদের। যেমন আপনি 30 মিনিট লিখলেন, তাই না? গতিবেগে আমাদের এই আইডিয়া গুলি লাগে। 30 মিনিট লিখলেন। এখন আপনি যদি এটা দেখা যাচ্ছে 30-এর সাথে যদি আপনি 1/60 দ্বারা ভাগ করেন, তাই কিনা? তাহলে কত হচ্ছে? হাফ। এই হাফ কিন্তু আর কি থাকলো না, হাফ কিন্তু আর আপনার এবার মিনিট থাকলো না, এটা ঘন্টা হয়ে গেল। কি হয়ে গেল? ঘন্টা হয়ে গেল। কথা বুঝতে পারছেন কিনা? এখন যদি আপনি 25 পয়সাকে 100 দ্বারা ভাগ করেন, তাহলে এটা আর পয়সা থাকবে না, এটা কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো ওই কাজটা করেন নাই, আপনি 1/4 কথা বলতেছেন। এটা কাটাকাটি করলে তো 1/4-ই আসে। 1/4 আসে না? এই আপনারা ঘুমায় বললেন নাকি? স্যার 1/4। 1/4 আসতেছে তো, তাই না? তার মানে কি 120-এর সাথে যদি আপনি 1/4 গুণ করেন, তাহলে এবার এটা কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। টাকা ট্রান্সফারের না বুঝলে আমি আবারও বোঝাচ্ছি, যে আপনি যেমন এখানে 60টা মনে হয় অনেকে দেখা যাচ্ছে না, যে 30 মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে গেলে 60 মিনিট দ্বারা ভাগ করতে হয়। ক্লিয়ার? আর আপনি যদি এতটা না বুঝেন, কথা বুঝতে পারছেন কত দ্বারা? 60 দিয়ে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। কথাটা ক্লিয়ার? একইভাবে আপনি 25 পয়সাকে যদি আপনি ঘন্টায় টাকায় রূপান্তর করতে চান, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? এগুলি হচ্ছে ওই মানে খুবই বেসিক টাইপের কথা। তার মানে 120-এর সাথে যদি আমি এটা টাকা দিয়ে গুণ করি, তাহলে রেজাল্টটা তো টাকারই আসবে। কারণ 120 তো আর আমার টাকা না, টাকা হচ্ছে, এটা হচ্ছে পয়সা, এটা টাকা দিয়ে গুণ করলাম। তার মানে কি 120-এর সাথে 120 সব কটায়, এই ধরেন এখানে 25 পয়সাকে অর্থাৎ এই টাকাকে আমি 120টায় এত টাকা ধরে নিলাম। তাহলে কি এত টাকার সাথে এটা গুণ করলে আমার কত হচ্ছে? 30 টাকা। বলেন বুঝতে পারছেন কিনা? স্যার বুঝতে পারছি স্যার। কারো প্রশ্ন থাকলে এখনই করেন, আমি মুছে ফেলতেছি আবার। তাহলে এটা আমার আসলো 30 টাকা। এবার তাহলে এটাকে পয়সা বানালে এটা তো বুঝতেই পারছেন, তাহলে এটা কত হবে?
মানে 10টা পয়সা লাগবে না? 1/10 1/10 না, তাহলে 1/10 এর সাথে যদি 120 গুণ করেন তাহলে কত হবে? 12। বলেন এবার আমার সবকটা টাকায় রূপান্তর হলো কিনা? এবার যদি সবকটা টাকায় রূপান্তর হয় তাহলে আমার কাজ কি এখন? আগের মতো জাস্ট এগিয়ে যাওয়া। জি স্যার। অর্থাৎ তাহলে 27 থেকে 12 গেলে কত থাকবে? এখানে 15 15, আর এখানে থাকবে কত? 3। 3 তাহলে আপনি যদি ছোট করেন 3 দিয়ে যদি কাটেন, 3 5 15, 3 একে 3। তার মানে আমার এই 25 পয়সার যেটা, এটা হচ্ছে 5টা ছিল, 10 পয়সার যেটা এটা হচ্ছে একটা। ক্লিয়ার? আপনি বিশ্বাস না হয় আপনি একটু হিসাব করে দেখেন, আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? যেমন একটু খেয়াল করে দেখেন, এই 5 দিয়ে এটাকে গুণ করেন, মানে আপনি গুণ করলে পেয়ে যাবেন। যাই হোক, আমি ঝামেলায় যেতে চাচ্ছি না, যেহেতু পুরো নিয়মটা আমরা একসাথে কথা বলতেছি না। এখন এখানে চেয়েছে কি বলেন তো? ও মা, দুটোই চেয়েছে। 25 পয়সা মুদ্রার ও 10 পয়সা মুদ্রার সংখ্যা কত? এটা তো আমাদের অনুপাতের কথা বললাম, অনুপাতে 5টা আর একটা আছে, কিন্তু আমার এই 20টার হিসেবে তো দেখতে হবে। অনুপাতে কি বলে যে আমার মোট যদি এখানে 20টা হয়, যে এই অনুপাতে যদি আমার 120টা থাকে, তার মানে কি আমাকে 5:120টা মুদ্রাকে 5:1 অনুপাতে ভাগ করে দেন। এটা ভাগ করে দেওয়ার নিয়মটা কি? আমি আবারও বলছি, 120টা মুদ্রাকে 5:1 অনুপাতে ভাগ করে দেন। তাহলে এটা নিয়ম হচ্ছে আগে মোট কত ভাগ হবে সেটা আপনাকে কি করা? যোগ করা। তাহলে 5 আর 1 6। তাহলে এখানে একজনকে দিতে হবে 5 ভাগ, আর একজনকে দিতে হবে কি 1 ভাগ। 5 ভাগ কার? 25 পয়সা যার, 25 পয়সাকে দিতে হবে 5 ভাগ, রাইট? তাহলে 120টা 6 ভাগের 5 ভাগ দিতে হবে, তাহলে 20। একে দিতে হবে, ওকে ওদিকে দেখা যাচ্ছে না তাই না? একে দিতে হবে 100টা, অর্থাৎ 25 পয়সার মুদ্রা হবে 100টা। আবার আরেকটা কত? 10 পয়সা। 10 পয়সা 120 ইন্টু 6 ভাগের 1 ভাগ, তাহলে একে দিতে হবে কয়টা? 20টা। তার মানে 10 পয়সার মুদ্রা হচ্ছে 20টা, আর 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টা। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আপনারা তো সবই বুঝলেনই, এখানে তো জটিল কিছু না, জাস্ট নিয়ম অনুযায়ী আপনাদের কাছে ম্যাথ টিউটর বইটা যদি থাকে তাহলে রুলস অফ এলিগেশন অধ্যায়টা একটু পড়ে নেবেন, তাহলে হয়ে এই, যাবে। এই বুঝতে পারছেন? এখন পাটিগণিতের পার্ট। পাটিগণিতে মিশ্রণ ও রুলস অফ এলিগেশন মিলে একটা অধ্যায়। স্যার একটা কথা ছিল। জি বলুন। হ্যাঁ স্যার আপু, আমার কথাটা ছিল হলো যে স্যার এই রুলস অফ এলিগেশন এই মানে ম্যাথের এই পার্টটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? মানে এটা মানে কোনোভাবেই স্যার মানে বোঝার চেষ্টা করলেও হয়তো বা দু একটা বুঝি, আবার মানে কঠিন কিছুতে গিয়ে আবার আটকে যাই স্যার। এটি কি আপনি কখনো এর আগে ক্লাস করেছেন? স্যার ক্লাস বলতে গেলে আমি আপনার বই তো কিনেছি নতুন, এর আগে আমি অনেক বই দেখেছি কিন্তু আমার কাছে প্রতিবারই জটিল লাগে। আপনি আমার লেকচার গুলো কি সবকটাই করেছেন? জি স্যার, আপনার তো সবগুলো লেকচারই মানে না, করেছি। রুলস অফ এলিগেশনটা ক্লাস না করেছেন? না না স্যার, সেটা তো করিনি। ও, বুঝতে পেরেছি। আইডিয়াটা একবার দেখেন। আর একটা জিনিস মনে রাখবেন, গণিতের মজা তখনই পাবেন যত বেশি আইডিয়া আপনার মাথায় আসবে। আমি কিন্তু আবারও বলছি, আজকের ক্লাস থেকে কোনো ক্রমে ধারণা করা যাবে না রুলস অফ এলিগেশনটা কঠিন, জি স্যার। কারণ আমরা শুরুতেই অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতেছি। কথা বুঝতে পারছেন কিনা? জি আপনার স্যার। বেসমেন্টটা নিয়ে এখনো আমি কাজ করিনি। ওকে, এটি আপনার অনেক অনেক টাইম সেভ করবে। আমি তো বোঝাতে গিয়ে অনেক সময় নিচ্ছি, কিন্তু আলটিমেট বিষয়টা এত শর্ট টাইমে করতে পারবেন, আপনি বিলিভও করতে পারবেন না। স্যার আরেকটা সমস্যা ছিল। কি টাইপের বলেন? স্যার সমস্যাটা হচ্ছে যে আমার আপনার এই
মানে ম্যাথের মধ্যে স্যার আমার এই রাশির যে ম্যাথগুলা যেগুলো আপনার লিখিত পাটিগণিত এই জি। ম্যাথগুলো আমার কাছে খুবই কঠিন লাগে স্যার। কেন জানি আমি কোনোভাবেই লাইনগুলো পড়লে অনেক কিছুই ধারণা রাখতে পারি না, মানে মাথায় যেটা চিন্তা করে পাটিগণিতটা রাশির ফলটা পড়ার পরে আমি সেটা আসলে স্যার বুঝে উঠতে পারি না যে আসলে বোঝা যায় বাট তারপরেও সাজাতে পারি না সেভাবে যে আমি আসলে কিভাবে শুরু করব। মানে আপনার প্রশ্নটা নিয়ে কিন্তু সমাধান বলা এক কথায় সম্ভব না, কারণ তখন যে অধ্যায়ের সমস্যাগুলি আসবে তখন হয়তো ওই রিলেটেড আমি বেটার সলিউশন দিতে পারবো। ঠিক আছে আপু? কারণ ঠিক আছে। এখন আমি আসলেই ধরেন ওভারঅল একটা কথা বললাম, এটা কাজে লাগবে না, কারণ আপনার সমস্যার ধরন তো আমি জানি না। বুঝতে পারছেন? জি এই কারণে এগুলি আসলে সমস্যার ধরন জেনে চিকিৎসা করতে হবে। এখন ওই আমাদের বাংলাদেশে যেভাবে হচ্ছে যে রোগ হলেই দেখবেন যে ডিসপেন্সারিতে গেলে আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছে। বিষয়গুলি কিন্তু এমন স্যার না। চিকিৎসা করতে করবেন, হ্যাঁ, ইংলিশও পাই না, অঙ্কও পাই না, বাংলাও পাই না স্যার, চিকিৎসা সব ওষুধ একসাথে খাইলে তো আবার প্রবলেম হয়ে যাবে। না, স্যার এটা একটা তো অপ্রবেশ প্রশ্ন স্যার একটা এই- অপ্রবেশ প্রশ্ন ছিল জি বলেন। স্যার। বাংলা গ্রামার নিয়ে স্যার সমস্যা স্যার, এটার কোনো সলিউশন স্যার একটু দিলে ভালো হতো স্যার। এটার সলিউশন হচ্ছে আপনি বিশ্বের যদি অলসদের তালিকা তৈরি করা হয় এর ভিতরে আপনার নাম অন্তত টপ 100-এ থাকবে। হ্যাঁ, স্যার বাংলা গ্রামার নিয়ে সমস্যা হয় স্যার। মানে আপনার যদি বিশ্বে অলস মানুষদের তালিকা করা হয়, হ্যাঁ, এখানে আপনি টপ 100-এ থাকবেন নিশ্চিত। এই কারণে স্যার আপনার আমি 100-এ এক হব, আর আমি কিচ্ছু বাংলার ব্যাকরণের তো কম বেশি সবারই সমস্যা থাকে স্যার। না, সমস্যা থাকার তো কথা না, কারণ হচ্ছে মুখস্থের পড়াগুলো সমস্যা থাকবে, বুঝার না বুঝার মতো তো কিচ্ছু নেই। এখানে হচ্ছে আপনি যখন বুঝতেছেন না তখন বুঝতে হবে যে আসলে বিষয়টা আপনি হুটহাট করে বসেন আর হুটহাট করে সমাধান চান, ফাইনালি এর সমাধান হয় না। কিন্তু আপনি মানে একদম ডেডিকেটেড হয়ে আপনি একটা চ্যাপ্টার নিয়ে কয়েকদিন গবেষণা করেন না, কোথায় না বোঝার তো কোনো কারণ দেখি না। আর বাংলা ব্যাকরণের যে শুরু করেন। 84 নাম্বার ম্যাথটা কি বলছে? এটা পারবেন না এবার? একটু বলেন। স্যার তারপর একটু করে দিলাম। আমি বলি, একটা স্যার, কলমের মূল্য স্যার। 5 টাকা। স্যার আপনি আমি একটু সাজাই সাজানো স্যার। কিছু না, এই যে দেখেন, একটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক। কথাটা বুঝতে পারছেন? একটা কলমের মূল্য 5 টাকা, আরেকটা কলমের মূল্য কত? 4 টাকা। এই দুটো একত্রে শুধু একটু ঝামেলা করছে কি, এই দুটো একত্রে 500টা কলম তারা বিক্রি করছে কত? 2300 টাকা দিয়ে। কথা বুঝতে পারছেন? তার মানে কি, এই জায়গায় অর্থাৎ এই দুটো কলম একত্রে কিনে তারা 500টি কলম এত টাকায় বিক্রি করছে। এই যে 500টা কলম এত টাকায় বিক্রি করলো, তার মানে কি এখানে কিন্তু একটা কলমের মূল্য, এখানে একটা কলমের মূল্য, কিন্তু এখানে দিয়ে রাখছে তারা 500 কলমের মূল্য। তাহলে আপনাকে কি করতে হবে? এই 500 দিয়ে ভাগ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? 500 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে এখানে কত হচ্ছে? 4 × 5 = 20, রাইট? তার মানে কি আরো থাকে 3, 4.6, এটা মিশ্র ভ্যালু। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এটাও একটা জিনিসের মূল্য হলো, এটাও একটা জিনিসের, এটাও একটা জিনিসের মূল্য। এই দুটোর মিশ্রিত মূল্য হচ্ছে এটা, কারণ এটা ক্রয় করছে আর এটা বিক্রয় করছে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, পারবেন না? কথা কন না কেন? করতেছি স্যার, করতেছি। হবে হবে জি স্যার, ইনশাআল্লাহ। করছি স্যার, পারছি। শুক্রিয়া। এবার এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 94 নাম্বার। 94 নাম্বার প্রশ্নটা আসলেই, এটা আমি মানে আপনারা যদি নিজেরাও একটু ট্রাই করেন যে জাস্ট রুট ওভারটা তুলে ফেলবেন বর্গ করে। এখন বর্গ করে তুললে দেখেন এই পরীক্ষা কিন্তু আবহাওয়া অধিদপ্তরে আসছে। এই পরীক্ষাগুলিতে মূলত বেশ বেশ করে অডিটেড পরীক্ষা, এইগুলিতে একটু টাফ ক্যালকুলেশনের ম্যাথ দেয়। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উভয় পক্ষকে বর্গ করবেন। বর্গ করার পর আপনার দেখা যাচ্ছে রুটটা উঠে যাবে, এমনি তো আর উঠবে না, এখানে একটা a+b² সূত্র পড়বে। সূত্রটা ভাঙাবেন, ভাঙায় লম্বা সময় নিয়ে কি করবেন? সমাধানটা করে ফেলবেন, মিডল ফ্যাক্টর হবে, সবই হবে, তারপরে ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। আপনারা এক কাজ করতে পারেন,
এখানে সলিউশনটা দেখে নিতে পারেন। দেখা যাচ্ছে কি না মনে হয়? দেখা যাচ্ছে না স্যার, কিচ্ছু দেখা যাচ্ছে না? তেমন বোঝা যাচ্ছে না স্যার। তারপর বইয়ের মধ্যে তো স্যার সমাধান দেওয়া হ্যাঁ, আছে। যাদের কাছে বইটা নেই তাদের জন্য বলছিলাম, আপনারা এক কাজ করতে পারেন যে বই আপনারা কেউ একজন ম্যাথ সলিউশনটা একটু গ্রুপে আপ করে দেন। হ্যাঁ, কে আপ করে দেবেন? হ্যাঁ বলেন। গ্রুপে অনেকে আপ দিয়েছে কিন্তু 94টা ছাড়া দিয়েছে। আপনি কাইন্ডলি যদি এই 94 অঙ্কটা একটা ছবি তুলে পোস্ট করে দিতেন তাহলে অনেক ভালো হতো জি জি, আপনার বই থেকে। এখানে একজন আমাকে একটু হেল্প করেন, যে কেউ একজন আমার পক্ষ হয়ে একটু কোর্স দিয়ে দেন। হ্যাঁ, কে দিবেন? হ্যাঁ, আপনার বই থেকে। দিচ্ছি স্যার। ওকে আপু, থ্যাংক ইউ। তাহলে আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন এখানে জটিল একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে সমাধানের ক্ষেত্রে এই মূলদ অমূলদ আর হচ্ছে এই যে অসমতা সমতা, এই কালকে যে ক্লাসটা ছিল আমি করতে পারিনি, কিন্তু রেকর্ড ক্লাস করতে যে এই বোর্ডের লেখাগুলা স্পষ্ট ছিল না, মানে কোনটা যে মূলগুলা বাস্তব হবে না অবাস্তব হবে, মূলদ না অমূলদ, আপনি যে বুঝাইছিলেন ওই বোর্ডের লেখাগুলোর সাথে মিলতেছিল না। মানে এমনটা তো হওয়ার কথা না। না মানে মানে লাইটিং এর জন্য হয়তো বা অস্পষ্ট আসছিল শুধুমাত্র আপনার বোর্ডের আপনি লেখাগুলা, আমি আমার বুঝতেছিলাম না, বারবার ট্রাই করছিলাম। মানে আপু, আপনি একটু রেজুলেশনটা বাড়িয়ে নেন, ওই ভিডিওর নিচে 3 ডট যেখানে থাকে ওখানে ক্লিক করে রেজুলেশনটা একটু বাড়িয়ে নেন। এটা হয় কি, অনেক সময় ফেসবুক হাই রেজুলেশনকে অটোমেটিক্যালি এটাকে কমিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন কিনা? তো আপনি একটু ওখানে রেজুলেশনটা বাড়িয়ে দেখেন, আমার মনে হয় যে এই সমস্যাটা হবে না। আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। এবার প্রশ্ন আছে 101, 102, 103। আমার মনে হয় এরপর আর কোনো প্রশ্ন নেই। এই 3টা প্রশ্ন নিয়ে একটু কথা বলি। ওকে, আপনাদের 101 নম্বর সমস্যাটা সম্ভবত কেউ বলেছিলেন যে 101 নম্বর সমস্যা। 101 নম্বরটা হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা বাস ভাড়া করেন, 2400 টাকা, এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করলো। ওকে, এখন যাত্রী 10 জন যাত্রী না আসায়, মানে আমাদের তো একটা যাত্রী সংখ্যা দরকার, তাই কিনা? আমরা ধরে নেই যে যাত্রীর সংখ্যা হচ্ছে 1 যদি হয়, তাহলে আসলে প্রত্যেকের ভাড়া পড়ার কথা 2400 ভাগ 1, এটা প্রত্যেকের ভাড়া হওয়ার কথা। কিন্তু বলছে যে 10 জন যাত্রী পরবর্তীতে আসে নাই, যদি না আসে তাহলে ওই ভাড়াটা কি বেড়ে যাবে না? কারণ যারা আসেনি ওই ভাড়াটা তো বাকিদের বহন করতে হবে, কি বলে? এখানে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই যে অঙ্কগুলোতে এটা প্র্যাকটিক্যালি চিন্তা করবেন। আর দেখেন এখানে কিন্তু যে আমাদের অ্যামাউন্টটা এটা ফিক্স, এখানেও 2400, এখানেও 2400, মানে অ্যামাউন্ট ফিক্স থাকার বিষয়টা কি কেন আমি বলছি, এটার কারণটা হচ্ছে যখন আপনার একটা জায়গায় খরচ ফিক্সড, তখন যাত্রী বা জিনিসের সংখ্যা বাড়া কমার সাথে আমার প্রতিটার মূল্য হ্রাস বৃদ্ধি করবে, কিন্তু মূল জিনিসটা একই থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? আমি আবারও বলছি, তাহলে যাত্রীর সংখ্যা যদি 10 জন কমে যায়, এক্ষেত্রে বলছে ভাড়া 8 টাকা বৃদ্ধি পাবে। তার মানে এটা কমে যাওয়া মানে কি, আপনারা একটু আমাকে বলেন তো, এটা যদি প্রথম হয়, এটা যদি দ্বিতীয় হয়, আপনারা বলেন তো কোন প্রতিটা যাত্রীর ভাড়া, মানে একজন যাত্রীর ভাড়া এখানে বেশি না এখানে বেশি? যেখানে x-10 আছে এখানে বেশি। এখানে বেশি, রাইট? তাহলে এটা যদি বেশি হয়, এখান থেকে এটা আমাদের বিয়োগ দিতে হবে না? জি। এই জায়গায় হয়তো অনেকে ব্যাপারটা হিসাব করতে পারেননি।
তাহলে এখন এটাও একজন যাত্রীর ভাড়া, এটাও একজন যাত্রীর ভাড়া, তবে এটা হচ্ছে পরে বৃদ্ধি পাওয়া ভাড়া, এটা আগের ভাড়া, কিন্তু আমাদের এটা বলছে কত, 8 টাকা। এখন এবার লক্ষ্য করেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু এখানে 8 আছে, এটা উপরে দেখা যাচ্ছে যে 8 দিয়ে আমরা 1/8 দ্বারা গুণ করে, যেমন 8 এর সাথে যদি 1/8 গুণ করি তাহলে 1 থাকবে না, এগুলির সাথে যদি 1/8 গুণ করি তাহলে এখানে 300 থাকবে, x - 10। এই কাজগুলি কখন করবেন, যখনই দেখবেন যে করার সুযোগ আছে, নচেত ক্যালকুলেশন করতে করতে বয়স শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? তখন আপনি এই কাজগুলি করবেন। তাহলে এই যে ছোট হয়ে গেল, এখন ছোট হওয়াতে আমার একটা সুবিধা হলো, ধরেন আমি যদি এটা লসাগু করি x - 10 হবে, এটা চলে গেল, এটা হচ্ছে 300x, তাহলে এটা গেলে এখানে -300x, আবার এটা কি প্লাস হবে, তাই না? এখন দেখেন এটা চলে গেলে এটার সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে কত হচ্ছে ভাই? আমাদের একটা শূন্য বেড়ে যাবে, তাই না? একটা ওয়াট। আমরা যদি এবার একটু লক্ষ্য করি যে এটা বাদ যাচ্ছে, রাইট? তাহলে ওখানে আমার থাকতেছে কত, এটা যদি আমি গুণ করি তাহলে হবে কত, x² - 10x, x² - কত, 10x, তাহলে উপরে থাকতেছে আমার 3000 সমান 1। তাহলে আড়াআড়ি যদি আমি গুণ করি ফাইনালি হবে 10x 3000। এটা কিন্তু বোঝানোর জন্য আমি এতগুলি লাইন লিখতেছি, কারণ হচ্ছে আপনারা প্রশ্ন করলে পরে তার চেয়ে বেশি সময় নষ্ট হয়। এবার তাহলে এই পাশে আপনি মিডল ফ্যাক্টর করেন, মিডল ফ্যাক্টর করলে 50 60 হবে, যেহেতু 5 6 30। এখানে 60x আর একটা হচ্ছে কত, 50x, এটা প্লাস হবে যেহেতু শূন্য। আমরা যদি x টা কমন নেই x - 60 হবে, 50 যদি কমন নেই তাহলে x - 60 হবে। তাহলে এই জায়গায় আমাদের কত হচ্ছে, x - 60 আর এটা x + 50 0। তাহলে x - 60 সমান হচ্ছে 0 আর x + 50 সমান 0। তারপরে এখানে আমরা পাচ্ছি x এর মান 60, এখানে পাচ্ছি x এর মান -50। তার মানে আপনারা তো এইটুকু তো অবগত আছেন যে এখানে যেহেতু সরাসরি কিসের কথা বলছে, কতজন যাত্রী গিয়েছিল, তাই কিনা? তার মানে এখানে নেগেটিভ মানটা, যাত্রীর সংখ্যা নেগেটিভ হতে পারে না, কারণ গিয়েছে, টাকা দিয়েছে, সব প্রমাণ আছে। তার মানে সেখানে উল্টো নেগেটিভ হবে, এটা যৌক্তিক না। তার মানে কি x এর মান নেগেটিভ, এখানে কি গ্রহণযোগ্য না। তাহলে আমার কথা হচ্ছে 60। এখন তাহলে 60 জন x এর মান বের হয়েছে 60। এখন প্রশ্নে কি বলেছে একটু দেখেন, যে এখানে প্রশ্নে বলছে যে কতজন যাত্রী গিয়েছিল। এখানে আরেকটা জটিলতা আছে, কারণ আমার কিন্তু এই যাত্রী গিয়েছিল ফাইনালি এটা কি আপনারা মনে আছে কিনা বলে তো, একজন একটু রেসপন্স করেন তো। আমার যাত্রী যাওয়ার কথা ছিল x, মানে আমি এই শুধু x এর কথা বলতেছি, যাত্রী যাওয়ার কথা ছিল x, পরে আসলে গিয়েছে কত, 10 জন যায় নাই, এরা গিয়েছিল, x - 10। 50 এরা জন গিয়েছিল, স্যার ক্লিয়ার? যাত্রী সংখ্যা যাওয়ার কথা ছিল এটা, কিন্তু ফাইনালি গিয়েছিল এটা। তাহলে X - আপনার রেজাল্টটা কত হবে, 60 - 10, তাহলে হচ্ছে কত, 50 জন গেছে, 50। ক্লিয়ার? 50। এখন আবার এই প্রশ্নে আরেকটা তথ্য বলা আছে, আপনি অবশ্যই 50 একটাতেই আছে এমনি পাবেন, প্রত্যেকে কত, এখানে প্রত্যেককে কত করে ভাড়া দিতে হবে। এখন কত করে ভাড়া দিতে হবে এটা তো আপনি এখানে মানটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে না, বলে আমি বলি প্রত্যেকে কত করে ভাড়া দিতে হবে, এটাই তো বলছে, তাই না? তাহলে যদি আপনি মানটা বসিয়ে দেন, টোটাল 2400 আর x - 60, এখানে কত আছে, 50, তাই না?
তাহলে 4 5 20 থাকে 4, তার মানে কি 5 8 40। তাহলে আমাকে ভাড়া দিতে হবে কত করে? 48 টাকা করে। এখন 48 আপনি টাকা। আপনি এটা কেন হিসাব করবেন? কারণ এরাই তো ফাইনালি গিয়েছিল, ফাইনালি জি, এরাই স্যার। গিয়েছিল না, এই কারণে এখানে তাদের ভাড়াটা হিসাব করবেন যে তাদের ভাড়াটা কত, এই ভাড়াটা না, এই ভাড়াটা তাহলে হিসাব হবে 40, যেহেতু 8 টাকা কম ছিল, তাই কিনা? জি স্যার। তার মানে এটা হচ্ছে উত্তর। এখন যদি এখানে এক্স এর মান বসিয়ে করেন তাহলে সমস্যা। সমীকরণের অঙ্কে এই জায়গাগুলিতে মাথা নষ্ট হয়ে যায়, এই কারণে বেসিক ডেভেলপমেন্টে প্রচুর সময় দিতে হয়। বলেন বুঝতে পেরেছেন কিনা? আর সমীকরণ থেকে কিন্তু মুক্তি নাই। আপনি নন ক্যাডার থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে সব জায়গায় সমীকরণে অঙ্ক করতে হবে রিটেন। তার মানে জি স্যার, আপনাকে বুঝতে পারছি। আপনাকে বুঝতেই হবে। ওকে, তাহলে এই অঙ্কে আরেকটা বিষয় আমি আবারও আপনাদের স্মরণ করা দেই, যে যখন খরচটা ফিক্স হয়, খরচটা কি হয়? ফিক্স হয়, যে তখন যাত্রীর সংখ্যা, যেমন এটা যদি ধরেন একটা দ্রব্য হতো, যে দ্রব্যের সংখ্যা এক্স পরিমাণ, পরবর্তীতে 10টা দ্রব্য আপনি ফেরত দেওয়ায় তখন 8 টাকা মূল্য কি হলো? বৃদ্ধি পেয়ে গেল, তাই কিনা? তাহলে তো অঙ্কটা হুবহু এরকমই হতো। কিন্তু সেখানে দেখেন খরচ কিন্তু ফিক্স 2400। এখন জাস্ট দ্রব্য কম বেশি হওয়ার কারণে আমাদের প্রোডাক্টের মূল্য কম বেশি হচ্ছে, এই কারণে একটা থেকে আরেকটা বিয়োগ করে আমরা ওই কত পার্থক্য হচ্ছে ওটা লিখতে পারতাছি। কিন্তু এটা যদি ফিক্স না হয় তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না। যাই হোক, এগুলি অঙ্ক যখন আসবে অঙ্কের সাথে কথা বললে সেটা ভালো। এই যে সমীকরণের ম্যাথ গুলো, এগুলো তো স্যার মানে পাটিগণিতে বেশি আছে তাই না? মানে পাটিগণিতে। আসলে এখানে পাটিগণিত বা বীজগণিত এটা ভাগ করার কোনো সুযোগ নেই, কথা বুঝতে পারছেন? জি স্যার। কারণ হচ্ছে যে পাটিগণিতের অঙ্ক যাদেরকে চিনি এদেরকেও সমীকরণে অনেক অঙ্ক করতে পারেন, আবার যাদেরকে আমরা বীজগণিতে সমস্যা হিসেবে চিনি এদেরকে আবার পাটিগণিত ভাষায়ও আপনি সমাধান করতে পারবেন, কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এবার 102 নম্বর অঙ্কটা একটু দেখি। 102 নম্বরও আমাদের সমস্যায় আসছে, 102 নম্বরটা দেখুন। একশো দুই নম্বরে যেটা বলা হচ্ছে যে 200টা মিষ্টি ছিল একটা অনুষ্ঠানে, ভালো করে একটু খেয়াল করেন, 200 মিষ্টি ছিল। এখন দেখেন কিছু সংখ্যক শিশু, আপনি শিশু সংখ্যা জানেন না, আপনি ধরে নেন যে শিশুর সংখ্যা হচ্ছে কত? এক্স, রাইট? এখন কিছু সংখ্যক শিশুর মধ্যে সমান করে ভাগ করে দিলেন। সমান করে ভাগ করে দেওয়া মানে কি? প্রত্যেকেই সমানভাবেই পাবে। এরপর বলা হচ্ছে যদি উক্ত অনুষ্ঠানে আরো একজন শিশু উপস্থিত হতো, ভালো করে খেয়াল করেন, যদি ওই অনুষ্ঠানে আরো একজন মানে শিশু উপস্থিত হতো তাহলে প্রত্যেকেই সমভাবে মিষ্টি দিতে আরো 20টা করে, আরো 20টা মিষ্টি লাগতো। এখন দেখেন এই কথার মাঝে কিন্তু দারুণ একটা দার্শনিক মনোভাব আছে। কেমন? আপনি ধরেন এখানে 200টা মিষ্টি আছে, এক্স পরিমাণ শিশু আছে, এখন এদেরকে ভাগ করে দিলে তো প্রত্যেকে সমান করে একটা অংশ পেত কিনা? এখন বলছে যে আরো একজন শিশু যদি এখানে আসে, আপনি বাস্তবে কল্পনা করেন আরো একটা শিশু আসলো, এর জন্য আরো 20টা মিষ্টি আমার লাগলো, কিন্তু ওখানে একটা কথা বলা আছে মিষ্টিটা প্রত্যেকে সমান করে ভাগ করে দিলে তখন 20টা মিষ্টি লাগবে। তার মানে কি ও সে যদি অতিরিক্ত 20টা আগে যে ভাগ করছে সেখানে তো সমান করে মিষ্টি পাইছে কিনা? এখন যে শিশুটা আসলো সে আসলেও আরো অতিরিক্ত 20টা লাগবে, কিন্তু বলছে তবু প্রত্যেকে সমান ভাবে পাবে। তার মানে কি আগে ওই 20টা মিষ্টিটা মূলত কার? ওই শিশুটার না? আমি মনে হয় বুঝাতে স্যার পারিনি। ওটা তো মেইনলি একজনের স্যার। জি স্যার। কারণ ও 20টা পাবে, জি স্যার। কারণ এখানে তো আগেই বলা হয়েছে এরা সমানভাবে পাবে, তাই কিনা? জি তার মানে ও আসার কারণে আরো অতিরিক্ত 20টা লাগলো, কিন্তু তারপরেও বলছে এবারও সমানভাবে পাবে। তার মানে কি
আগেও সমানভাবে পেয়েছে, ওটা সংখ্যাটা শুধু বলা নাই, কিন্তু পরে কথা দ্বারা বোঝা গেল ওই শিশুটা আসাতে আরো অতিরিক্ত 20টা লাগবে, মানে কি ওই 20টা তার ভাগে পড়বে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন বলা হচ্ছে তাহলে এখানে কি কতজন শিশু ছিল? স্যার এই 20টা কি স্যার 200টার মধ্যে লুকানো ছিল? না না না, আপনি স্যার লাগবে। আমি সহজভাবে বলি, স্যার ক্লিয়ারলি একটু বলে দিলে ভালো হবে। হ্যাঁ আমি ক্লিয়ারলি বলবো। ধরেন এখানে আমরা 5 জন আছি, এখন 5 জনে ধরেন 100 টাকা আমাদের ভিতর সমান করে ভাগ করে নেব, কেউ হিসাব করেন না, আমি একটু বলে দিই ভিতরের কথাটা। হ্যাঁ, 100 টাকা 5 জনের ভিতর ভাগ করব, মনে মনে কিন্তু তবু হিসাব করে ফেলছেন, 20 টাকা পাবেন তাই না? 20 টাকা করি স্যার। হ্যাঁ 20 টাকা করি স্যার। পাবেন তো? করে স্যার। ওকে, এখন আমি যদি বলি আরো একজন যদি আমাদের সাথে যুক্ত হয়, তাহলে অতিরিক্ত আরো 20 টাকা করে লাগবে, তাহলে প্রত্যেকে সমান করে ভাগ করে দেওয়া যাবে। এবার বলেন তো হিসাবটা কি ঘটলো? তাহলে ওই যে 20 টাকা করে, তার মানে সে অতিরিক্ত 20 টাকা লাগবে, স্যার আগে তো তাহলে যে নতুন আসছে সে 20 টাকা পাবে। সে ওই অতিরিক্তটা তার ভাগে পড়বে, তার মানে ও অতিরিক্ত সে যদি 20 টাকা পায়, সমান করে ভাগ করে দেওয়া মানে কি ও 20 টাকা পাইছে, তার মানে বাকি যারা আছে এরাও 20 টাকা করে পাইছে। বউকে অতিরিক্ত মেরে জি একজনের জন্য শাসন, জি স্যার। বুঝেননি বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। কারণ 100 টাকা আপনি 5 জনের মাঝে ভাগ করে দিলেন, হ্যাঁ, তাহলে পেলেন কত? 20 টাকা করে। এখন 5 কথাটা না বলে আপনি এটা হাইড করে দিলেন, তাই কিনা? আমি 5টাকে হাইড না করে প্রকাশ্যে এনে অঙ্কটা করব। এখন আরো একজন এসে যুক্ত হলো, তাহলে কতজন হলো? 6 জন। আরো একজন যুক্ত হলে আমাদের আরো অতিরিক্ত 20 টাকা লাগবে, তার মানে কি 100 টাকার জায়গায় কত লাগবে? 120। তাহলে 120 টাকা এখানে স্যার। এখানে সমান করে ভাগ করে দিলে কত পাবে? 20। তো এখানেও তো 20 সমান টাকা। করে ভাগ করে দিলে 20, তাই কিনা? এখানে স্যার জাস্ট এবার বোঝা গেছে। জি স্যার। এবার আইডিয়াটা জাস্ট এখানে কি করে দিছে? হাইড করে দিছে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই অতিরিক্ত 20 টাকা দেওয়ার পরেও যেহেতু সবাই সমান পাবে, তার মানে কি বাকিরাও 20 টাকা করে পাইছিল। জি স্যার। কথাটা জি ক্লিয়ার? যেহেতু আমার Clear। দেখেন, কখন আপনি ক্যালকুলেট করবেন? যখন আপনি দেখবেন যে পরে একজন আসার পর হিসাব চেঞ্জ হয়ে গেল, অথবা একজন চলে যাওয়ার পর চেঞ্জ হলো, যেটা আমরা গড় অঙ্কে দেখি যে 90 কেজি ওজনের মাশাআল্লাহ একজন এসে জয়েন করলো, পুরো ব্যালেন্স শেষ, গড় প্রতি একজনের কমে গেল। আমার কথাটা বুঝেন নেই? এখানে তো আমার কমেও নাই বাড়েও নাই, প্রত্যেকে সমান করেই পাচ্ছে। এই কারণে এই চালাকিটা যদি বুঝতে পারেন, এই অঙ্কটা করতে হবে না। আর চালাকি না বুঝতে পারলে আপনাকে কি করতে হবে? এই সমীকরণটা সমাধান করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আর যদি চালাকি বুঝতে পারেন, তাহলে অতিরিক্ত যে 20 জন আছে, তার মানে কি এরাও 20 জন করে পেয়েছিল, তাহলে 100 টাকা যদি 20 প্রত্যেকে যদি 20 করে পায়, তাহলে কতজন লোক ছিল? 5 জন ছিল, তাই কিনা? মানে প্রত্যেকের টাকার পরিমাণ দিয়ে ভাগ করলে কতজন ছিল এটা পাবো। তার মানে কি আপনি ডিরেক্টলি এই অঙ্কটা 200-কে 20 দিয়ে ভাগ দেন, কত আসে দেখেন? 10। 10। তার মানে এই 10ই উত্তর। শিশুর সংখ্যা 10 ছিল, পরে 11 জন হয়েছিল। এই প্রমাণ করে দেখেন, 11 জন হলে তার মানে কি আরো 20 টাকা অতিরিক্ত লাগতো, মানে কি 220 টাকা লাগতো। ক্লিয়ার? Clear। কেউ না বুঝলে কমেন্ট করতে পারেন। বুঝছি স্যার। গুড। তাহলে এবার আরেকটা অঙ্ক আমাদের কমেন্টে আসছিল, আমি একটু এটা দেখে, যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে 2-4 মিনিট আপনাদের সাথে কথা বলে আড্ডা দিয়ে তারপর ক্লাসটা শেষ করে দেব। ওকে, তাহলে 103 নাম্বার। 103 নাম্বার দেখেন, 20 জন বাচ্চার মধ্যে কিছু চকলেট 20 জন বাচ্চার মধ্যে কিছু সংখ্যক চকলেট সমানভাবে ভাগ করে বিতরণ করা হলো। যদি আরেকটি চকলেট বেশি থাকতো, একজন বাচ্চা এবং একটা বাচ্চা যদি বাড়তো, তবে প্রত্যেক বাচ্চা একটি করে চকলেট কম পেত। কি সাংঘাতিক হিসাব বলেন তো? কতটি চকলেট ছিল? এখন দেখেন,
আমি যদি ক্যালকুলেশন, এগুলি কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা না করলে হুটহাট একদিনে পাবেন না। বাচ্চা হচ্ছে 20টা, 20টা। ভাগ্যিস ভালো যে কেউ এক দুটো নিয়ে খেয়ে ফেলে নাই, তাহলে তো আরো জটিল হয়ে যেত। এখানে দেখেন 20 জন বাচ্চা, কিছু চকলেট, তাহলে চকলেটটা আমরা আপাতত এক সংখ্যক ধরতে পারি, কি বলেন? জি স্যার। তাহলে এক সংখ্যক যদি হয়, এখানে বলা হচ্ছে যদি আরেকটি চকলেট বেশি থাকতো। আগে এটি দেখি যে আমাদের এখানে এক সংখ্যক চকলেট যদি ভাগ করি 20 জনের মাঝে, তাহলে প্রত্যেকে এত করে পাবেন না? বলেন তো, এটা প্রত্যেকে পাবে না? না বুঝলে জি। কথা বলেন। কারণ বাচ্চা 20টা, চকলেট 1টা, তাহলে একজনে কত পাবে? আমি যদি আপনাকে আপনারা কিন্তু এক্স দেখলেই মাথা গরম হয়ে যায়, মাথায় চিনচিন ব্যথা করে, কারণ কি এটা আপনি লজিক দিয়ে বুঝেন না। ধরেন আমি যদি বলি 100টা চকলেট 20 জনের মাঝে ভাগ করে দেব, তাহলে এখানে প্রত্যেকে কয়টা করে পাবে? 5টা করে, তাই কিনা? জি। তাহলে আমার চকলেট সংখ্যা 1টা, বাচ্চা 20 জন, তাহলে 20 জনের মাঝে ভাগ করে দেবই বলে 20 দ্বারা ভাগ করছে। আপনারা অনেকে আবার 20 দ্বারা ভাগের মানে বোঝেন না। 20 দ্বারা ভাগের মানে হচ্ছে ওই যে যতগুলি চকলেট আছে এটা 20 জনের মাঝে ভাগ করবে বলে 20 দ্বারা ভাগ করেছি। তার মানে কি এই পরিমাণ চকলেট 20 জনের মাঝে ভাগ করে দিবেন, তার মানে ভাগ করে দিলে তাহলে হবে কি প্রত্যেকে কত করে পাইছে এটা পাবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, Clear. এখন শর্তটা নিয়ে ভাবেন। শর্তটাতে বলছি কি, যদি আপনার একটা চকলেট বেশি থাকতো, ব্যাপারটা এরকম, একটা বাচ্চা বেশি এবং থাকতো। বাচ্চাও কি মাশাআল্লাহ একটা যদি বেশি থাকতো, তাহলে প্রত্যেক বাচ্চা একটা করে চকলেট কম পেত। তার মানে কি এখানে কি একটা করে চকলেট কম পাচ্ছে না? এখানে কি একটা করে বেশি আগের হিসেবে একটা করে বেশি পাচ্ছে না? জি স্যার। এই বাকিরাও বলেন। জি স্যার। কারণ একটা চকলেট বেড়ে গেলে, একটা বাচ্চা বেড়ে গেলে বলছে একটা করে চকলেট কম পেত। তার মানে বিষয়টা কি হচ্ছে? স্যার কমের বিষয়টা একটু ক্লিয়ার করুন, একটু বুঝিয়ে নিন কমের বিষয়টা। এখানে আগে ধরেন এই এক্স পরিমাণ চকলেট যে 20 জনের মধ্যে ভাগ করে দিলেন, তারা তো পকেটে কিছু চকলেট পাইছে, এটা তো কল্পনা করতে পারতেছেন নাকি ভাই? জি স্যার। জি এখন স্যার। যদি বাচ্চা একটা বেড়ে যায়, চকলেট একটা বেড়ে যায়, তাহলে পরে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকে একটা করে চকলেট কম পাবে। জি এটা কি স্যার, বুঝতে স্যার। পারছেন? জি স্যার, বুঝছি। তাহলে এই জায়গায় সে একটা চকলেট কম পাচ্ছে, যদি এই সিস্টেমে ভাগ করেন, এই সিস্টেমে ভাগ করলে আলটিমেট তাহলে কি একটা চকলেট বেশি পাবে, তাই কিনা? তাহলে জি এই দুটো কি সমান হলো? না, সমান না। এখন এই দুটো সমান করতে হলে আপনি কি করবেন? এই যে একটা চকলেট বেশি আছে ওই একটা বাদ দেবেন। ক্লিয়ার? জি স্যার। এবার সমীকরণটা সমাধান করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। আমার মনে হয় যে আমাকে আর কষ্ট করাবেন না, আপনারা একটু চর্চা করে নেন, কি বলেন? জি স্যার। ওকে, এখন বলেন আর কোনো গণিত? আমাদের এই ছিল কমেন্টের গণিত। আজকে আমার ইচ্ছেই ছিল যে জুম অ্যাপে ক্লাসে অতিরিক্ত কথা বলবো না এবং ব্যবস্থাপনাটা একটু গুছিয়ে করব। এরপর থেকে আমাদের জুম অ্যাপের ক্লাসগুলিতে আগামী মান্থেও আমি যে পোস্টটা করব, এই পোস্টে আপনারা সব কটা প্রবলেম লিখে দিয়ে দিবেন। আমি এগুলি বইতে দাগিয়ে নিয়ে এসে সুন্দর করে একটার পর একটা মানে ধারাবাহিকভাবে সমাধান করে দেব। ক্লিয়ার? ক্লিয়ার। যাতে করে এর পরেও সমস্যা থাকে ওটা লাস্টের দিকে বলতে পারে, কিন্তু ওই সিরিয়াল যদি বলি 1 থেকে 100, 1 থেকে 10, উলট পালট লেগে যায়, প্রচুর সময় নষ্ট হয়। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো সমস্যা আছে? স্যার একটা জি, কথা ছিল। মানে কথাটা পড়ে শুনি, সমস্যা আছে কিনা? না স্যার, আপাতত নাই। তাহলে কি আমি আনুষ্ঠানিকভাবে মানে মূল ক্লাসের সমাপ্তি ঘটাতে পারি? জি পরে আমি 2-4 মিনিট আপনাদের সাথে কথা বলি, কি বলেন আপনারা? জি স্যার। জি ভাইয়া। তাহলে যথারীতি বরাবর যে ডায়লগটা দেই যে আজকের ক্লাসটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।